স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তৃণমূলের রাজনীতি এবং নির্বাচন। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস.এম. কামাল হোসেন, রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য হাবিবুর রহমান হাবিব। আসবার জন্য আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আজকের আলোচনার বিষয় তৃণমূলের রাজনীতি এবং নির্বাচন। দর্শক, আপনারা জানেন যে এবছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এরই ভিতরে 3টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 30শে জুলাই। বিশেষ করে সিলেট, রাজশাহী এবং বরিশাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনি সিলেট নিয়ে বিএনপির ভিতরে, জামাতের ভিতরে টানাপোড়েনের যে খবর বেরিয়েছে তা নিয়েও বিএনপির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 3টি সিটি নির্বাচনের যে প্রক্রিয়া, সেটি একই প্রক্রিয়ায় সরকারি দল এই 3টি সিটি কর্পোরেশনে বিজয় অর্জন করবে। তারা বলেছেন যে সরকারের মুখোশ উন্মোচন করার জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি যে কোনোভাবে মূল্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এরই ভিতরে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত, তার সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রয়েছে নানা বিতর্ক। আলোচনা করবার জন্য 3জন আলোচক। প্রথমেই হাবিবুর রহমান হাবিব। আপনি তো জানেন যে নির্বাচন সামনে ডিসেম্বরে, এটি প্রধানমন্ত্রী বলেছেন, এবং এই জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের নানা রকম শর্ত আছে, বিশেষ করে সহায়ক সরকার নিয়ে শর্ত আছে। এবং এর ভিতরে তৃণমূলের যে রাজনীতি, যে বিষয়টি আমরা আলোচনা করতে চেয়েছি, যে পলিসি মেকিং মেথডে তৃণমূলের যে ভূমিকা থাকার কথা, সেটি অনেক ক্ষেত্রে থাকে না। কেন্দ্রের উপর থেকেই চাপিয়ে দেওয়া হয় প্রার্থী নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে। এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন যে আপনাদের কী অবস্থান রয়েছে এই পর্যায়ে, বিশেষ করে সিলেটে যখন জামাতের একজন প্রার্থী দেওয়া হয়েছে, টানাপোড়েনের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, সেই প্রেক্ষাপটে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আসলে তৃণমূলের রাজনীতি ও নির্বাচন, আর বিশেষ করে আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে কথা বলতে বলেছেন, বিশেষ করে সিলেটের ব্যাপারে। তো আসলে আমাদের বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, উনি গতবার মেয়র ছিলেন, উনি অনেক ভোটে জয়লাভ করেছিলেন, তাকে এবার দেওয়া হয়েছে। জামাত ইসলাম সেখানে তারাও মেয়র ইলেকশনের জন্য তারা প্রার্থী দিয়ে প্রচারণা চালিয়েছে। এখনও আমাদের বিদ্যুৎ জোটের আলোচনা চলছে, হয়তো ওর সমাধান হয়ে যাবে। আর প্রার্থী সিলেকশনের ব্যাপারে আপনি বলছেন যে কেন্দ্র থেকে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়। আসলে তৃণমূল থেকে প্রার্থী আসলে ভালো, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিতে আমি যেটা দেখেছি, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে পৌরসভা এমনকি উপজেলা পর্যন্ত, এই তৃণমূলের ভোটাভুটির মাধ্যমে যদি প্রার্থী সিলেকশন হয়, এখানে তো প্রার্থী ধরেন ভোটার আছে একটা, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ধরেন আপনার 15 জন, প্রার্থী দাঁড়ায় গেল 7 জন। দেখা গেল যে একজন 10 ভোট পেল, আর বাদ বাকি কেউ সবাই মিলে পেল 40 ভোট। 40 জনের মতামত কার্যকরী হয় না, 10 জনের মতামত কার্যকরী হবে, 10 জন বেশি ভোট পেয়েছে। তখন এই 40 জনই তখন কোনো না কোনোভাবে ওই 10 জনের ওই যে 10 জন সমর্থিত যে চেয়ারম্যান প্রার্থী বা মেয়র প্রার্থী, তার বিরুদ্ধে লেগে যায়। আর কেন্দ্র থেকে যদি যাচাই বাছাই করে যদি আলাপ আলোচনার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়, সেটি সব জায়গায় সব ক্ষেত্রেই ভালো। যেমন গণতন্ত্রের কথা আপনারা বলেন, গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের কথা, দলের অভ্যন্তরে যে গণতন্ত্রের চর্চার অনুষ্ঠান না থাকে, সেক্ষেত্রে কি হবে? দেখেন, গণতন্ত্রের কথা আমি বললাম, ওই গণতন্ত্রের সাথে যদি আপনি দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র বলেন, বা আপনি যদি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র পদ্ধতি, তাদের এক হবে না। যেমন ছাত্রলীগের বর্তমান এইবারের যে 113 জন সম্ভবত প্রেসিডেন্ট পদপ্রার্থী, 212 জন সেক্রেটারি পদপ্রার্থী। এখানে ভোটাভুটি দিলে কি হবে? আপনার কোন রেজাল্ট হবে? এতজন প্রার্থীর মধ্যে কতজন ভোটার? 3000। তাহলে এই যে 212 জনের কাকে কতটা ভোট কে দিবে? দিলে পরে দেখা যাচ্ছে 22টা ভোট একদিকে গেল, 800 ভোট যে সেক্রেটারি হলো সে পেলো, তাতে কি লাভ হলো? সেটাই তো হওয়ার কথা গণতান্ত্রিক। ওইটা হলো ইনার পার্টি ডেমোক্রেসি। আর ওই ডেমোক্রেসি হলো প্রার্থী একজন সিপিবির, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির, জনগণ ভোটার। আর এখানে এই দলের মধ্যে ভোটার এবং একই দলের এতগুলো প্রার্থী, ওইটার সাথে এটা মিলালে আপনি হবে না।
যেমন এখন তাহলে যদি গণতন্ত্রটা আসবে কোথায়? এই চর্চাটা কোথায় না হবে? এই গণতন্ত্র জানা হবে, এই গণতন্ত্রের সাথে ওই গণতন্ত্র মিলালে হবে না। তাহলে এই গণতন্ত্রটা কি? পার্টি গণতন্ত্রটা কি? তাহলে আপনার আসতে হবে এর মধ্যে। অন্যান্য দেশে যেমন রাষ্ট্রপতির নির্বাচন যখন হয় 51% বা যখন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন 51% ভোট পাওয়ার পরে তখন একটা প্রার্থী তখন জয়লাভ করতে 3-4জন প্রার্থী থাকলে পরে ফার্স্ট সেকেন্ডের মধ্যে আবার ভোট হয়। ভোটের সর্বশেষ 51%। আপনাদের কি প্রক্রিয়া আছে? কোন প্রক্রিয়া? আমাদের বাংলাদেশে এই নিয়ম নেই। অতএব পার্টির ইনার পার্টি যদি আপনি ডেমোক্রেসি দেন, আবার 10 জন প্রার্থী 50 জন ভোটার, তাহলে আপনার এখানে তো কোনো কিছু। এখন ছাত্রলীগের ধরে এই সম্মান নেই। এখন যদি নেত্রী সিলেকশন করে দেয়, তাহলে ওই ভোটাভুটিতে যে রেজাল্ট যে জয়লাভ করবে তার থেকে কিন্তু তার সিলেকশন ভালো হবে। কিন্তু ভোটে দিলে এটা হবে না, কারণ ভোট তো আমি এর আগেও দেখেছি ছাত্রলীগের। আপনাদের দলে কি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে কি? আপনি কি মনে করেন? সংক্ষেপে না, বলুন। আমাদের দলে গণতন্ত্র চালু আছে। কোন জায়গায় গণতন্ত্র চালু? সব জায়গায় তো করলে হবে না। কোথায় চালু আছে? কেন আমাদের পার্টির চেয়ারপারসন নির্বাচিত আর কোন উনি তো প্রায় 2 দশকের উপরে 3 দশক 2 দশক কেন এখন 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 বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখানে যদি ভোটাভুটিতে কেউ দাঁড়ায়, আজকে আওয়ামী লীগের তাদেরকে রেখে গণতান্ত্রিক চর্চা আর কি, এটি বলতে চাইছেন? অধিকাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করবে, অধিকাংশ মানুষ বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে সমর্থন করবে। এইটাই তো অধিকাংশ মানুষের মতামতটাকেই তো আপনি সম্মান দেবেন। এটাই গণতন্ত্র। ধন্যবাদ আপনাকে। কামাল হোসেন, আপনি কি মনে করেন যে তৃণমূলের যে রাজনীতি যেটি আছে এটি কেন্দ্রকে কতটুকু প্রভাবিত করে বা প্রভাবিত করার প্রয়োজনীয়তা আছে কিনা? যেখানে গ্রাসরুট ডেমোক্রেসি একটি প্রবণতা যা মূল রাজনীতির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই জায়গাটিতে আপনারা কিভাবে আছেন বা আছেন কিনা? আপনাদের ধন্যবাদ, আর টিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ। মূলত আপনি যেটা করছেন, আসলে আমরা তৃণমূলের উপরই বাংলাদেশ আওয়ামী লীগ নির্ভরশীল। আমরা তৃণমূলের মতামতের উপরই গুরুত্ব দেই। এবার জাতীয় কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমরা যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে যেটা আপনি বলছেন, সেখানে ধরেন ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ড নিয়ে মিটিং করে 3 জনের নাম, কমপক্ষে 3 জনের নাম সিলেক্ট করবে, তারা নির্বাচিত করবে। 3 জনের নাম এখান থেকে থানায় পাঠাবে, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি 3 জনের নাম কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে যে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই বোর্ড বসে ওরা 3 জন পাঠাক 5 জন পাঠাক, তাদের ভিতর থেকে একজনকে জনমত জরিপ করে, এর আগে থেকেই জনমত জরিপ করেন আমাদের দলের সভানেত্রী। কিন্তু প্রক্রিয়া কি স্বচ্ছ ছিল? হ্যাঁ, যেমন অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে যে নেতারা করেছে যে যারা জামাতপন্থী মানুষ লোকজন আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এইরকম এটা বলে আছে, কিন্তু এরকম কথা আছে, এরকম নাই, এটা বলে অনেকে, কিন্তু আমাদের মানে প্রক্রিয়াটা স্বচ্ছ। আমি আপনার এই একবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি মানে ইউনিয়নের সভাপতি সাধারণ, এইবার যেমন আমরা কাউন্সিলর, খুলনাতে কাউন্সিলর, সিলেটে কাউন্সিলর, এটা আপনার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, এই 6 জনে 4 জন 5 জনের নাম পাঠাইছে সিরিয়াল অনুযায়ী। ওই সিরিয়াল অনুযায়ী কেন্দ্রের থেকে তাদেরকে 1 জন করে মনোনয়ন দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদও ঠিক 4 জন 5 জন নাম আসে, সেইখানে কেন্দ্রের থেকে ওরা যেভাবে সিরিয়াল পাঠায় ওই সিরিয়াল অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়। তার ভিতর থেকে 1 জনকে দেওয়া, ম্যাক্সিমাম জায়গায় যাকে 1 নম্বরে দেয় তাকেই দিয়ে দেওয়া হয়। যেহেতু এটা জেলা এবং থানা এবং ইউনিয়ন মিলে মতামতটা দিছে, এইভাবে আমরা তৃণমূলকেই গুরুত্ব দেই বেশি। অর্থাৎ আপনার তৃণমূলের মতামতকে। কিন্তু মেয়র নির্বাচনে যে প্রার্থী, এটি কিভাবে যাচাই করছেন আপনারা? এই প্রক্রিয়াটি কি? মেয়র নির্বাচনে ধরেন আমরা প্রতীক নিয়ে তারা নির্বাচন করছে, সেখানে কি মেয়র নির্বাচনে এখানে 7 জন 8 জন প্রার্থী হয়েছে। এখানে ধরেন আমরা খুলনার ক্ষেত্রে বলতে পারি, যারা প্রার্থী ছিল এখানে তালুকদার খালেক কিন্তু প্রার্থী ছিল না, উনি মনোনয়ন ফর্ম করে উনি এমপি ছিলেন। খুলনার সমস্ত প্রার্থীরা তারা এক বাক্যে বলেছেন যে আমরা যদি তালুকদার খালেককে মেয়র প্রার্থী করা হয় তাহলে আমরা সবাই কেউ প্রার্থী হব না। আমরা সকল প্রার্থী একমত যে তালুকদার খালেককে যদি আপনারা মনোনয়ন দেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সে বলেছেন যে আপনি যদি ওনাকে মনোনয়ন দেন তাহলে আমরা সবাই প্রার্থীতা প্রত্যাহার করব। এবং সবার দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে রাজি হয়ে তালুকদার খালেককে মনোনয়ন দিয়েছেন এবং উনি বলেছেন তুমি তোমার এমপিশিপ থেকে রিজাইন দাও। সিলেট, রাজশাহী, বরিশাল একই প্রক্রিয়া। রাজশাহী থেকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ডাকা হয়েছে এবং সেখানে ওরা 1 জন নামই পাঠাইছে।
ধন্যবাদ। কিন্তু কেন্দ্রের থেকে চাপাই ধন্যবাদ কামাল হোসেন। আবারও আসবো আপনার কাছে। রহিন হোসেন প্রিন্স, দুটি দলই দাবি করছে যে তাদের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা অত্যন্ত স্পষ্ট এবং স্বচ্ছ আছে এবং তৃণমূলকে তারা সবচেয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আপনার কি বক্তব্য আছে? আচ্ছা, আমি ওই বক্তব্যে যাওয়ার আগে একটু তৃণমূল, যেহেতু রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আমি তৃণমূল সম্পর্কে দু একটা কথা বলতে চাই। দেখুন, বাস্তবে যদি রাজনীতি জনকল্যাণের জন্য হয় তাহলে আমাদের দেশ শুধু না, সমস্ত তৃণমূল নানা কারণে গুরুত্বপূর্ণ। তার একটা তো হচ্ছে যে আমাদের উন্নয়ন তৃণমূল থেকে না আসলে শুধু শহরকেন্দ্রিক করলাম, তাতে তো কাজ হবে না, তেলো মাথায় তেল ঢালা হয় না, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে আমি যদি সব কিছুতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করতে পারি, অর্থাৎ জনগণের সম্পৃক্ততা না ঘটাতে পারি, তাহলে তো আমি অগ্রগতির চাকা সকলের দিকে নিতে পারবো না। আমাদের এই যে তৃণমূলের কথা যেটা বলছে, আমাদের সংবিধানের দিকে তাকালে দেখি এটা হচ্ছে স্থানীয় সরকার পরিষদের কথা বলি, এই জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং ওইটা থেকেই কিন্তু জনগণের অংশগ্রহণ করানোটা সহজ। আমি জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করতে পারি, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি। আমি 3 নম্বর যেটা বললাম, আমার বিবেচনা এটা গুরুত্বপূর্ণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা জবাবদিহি করতে পারি যদি রাজনৈতিক অঙ্গনটা ঠিক থাকে। এই বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল। এখন তাহলে এই তৃণমূলে যারা রাজনীতির জায়গাটা আমরা যেটা আলোচনা করছি, সেই কারণেই গুরুত্বপূর্ণ তার নেতৃত্ব বাছাই এবং নেতৃত্ব বাছাইয়ের ওই যে দল তার দল অংশগ্রহণ। কারণ এখন তৃণমূলে এইসব ভোটটাও হচ্ছে পলিটিক্যাল ভোট, সেটা ঠিক আছে, আমরা এটাকে সাপোর্ট করি, দীর্ঘদিন ধরেও করি, কারণ এই যে উন্নয়ন প্রক্রিয়া যাই বলি না কেন সবই তো পলিটিক্যাল, ওই দৃষ্টিভঙ্গি ছাড়া হবে না। কিন্তু বাংলাদেশে যে চল, আপনি দেখুন, আমার কথা বাদ দেন, মানে যদি প্রাতিষ্ঠানিক এই যে বিভিন্ন রাজনৈতিক দল অন্য নিয়ে বাংলাদেশের অন্যতম গবেষক হচ্ছেন ডক্টর রওনক জাহান, ওনার একাধিক বইও আছে। আমি আজকেও একটা বক্তৃতা উনি একটা চেয়ার করছেন, আলী রিয়াজ সবাই জানি, উনি একটা বক্তৃতা করছেন, আমি পত্রিকায় দেখলাম, আমি যেতে পারিনি, আমি আসার আগে একটা নিউজ পড়ছিলাম, সেখানে দেখলাম ডক্টর রওনক জাহানও আজকেও বলছেন যে বাংলাদেশে একটা অন্যতম বড় সমস্যার মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন যথাযথ রূপ পায়নি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো প্রধানত প্রধান সারির যারা, তারাও তাদের দলগুলোকে ওইরকম প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি, সাংগঠনিক জায়গাটাকে ওই রকম এখনও পর্যন্ত করতে পারেনি। অর্থাৎ এই ব্যত্যয়টা রয়েই গেছে, এটাই রিয়েলিটি। সেই রিয়েলিটির কারণটা হচ্ছে আমাদের রাজনীতি। এই যেই দলগুলো, এমনকি আমার দলও নিচে কাজ করি, ত্রুটি আমাদেরও থাকতে পারে, সেটাকে নিশ্চয়ই কেউ ধরায় দিলে আমরা এগ্রি করব, ওই জায়গাটায় এখনও পর্যন্ত সে ব্যত্যয় আছে, এটাই স্বাভাবিক। দেখুন, খুবই স্বাভাবিক এইটা বাংলাদেশের চলের কারণে, কারণ এখানে SM কামাল হোসেন আওয়ামী লীগের নেতা, তিনি বললেন যে খুলনার কথা, যে খুলনায় লোকাল তারা কি বলে যে অ্যাপ্লিকেশন করছিল, কিন্তু যিনি রাজি ছিলেন না এমপি তিনি ছিলেন, তাকেই নিয়ে শেষে করা হলো। যেভাবে হোক, তাহলে উনি যেখানে এমপির দায়িত্ব পালন করছেন, আগেও মেয়র ছিলেন, তাহলে এই অঞ্চলে ওই অঞ্চলে যারা রাজনীতি তো করে ওই দলের অনেক লোক আছে, প্রচুর লোক, কারণ সব অন্যতম বড় দল, তাহলে সেই দলের মধ্যেও এরকম তৃণমূল থেকে হয়তো উঠে আসা লোক, তাদের দৃষ্টিভঙ্গি তো বা উপরের থেকে এটা দেখা যাচ্ছে না। তার মানে আমি মনে করি, এটা কোনো আমি একক দলের কথা বলছি না, এটা আপনি অন্য জায়গায় দেখলে দেখবেন যে ওই যে একটু আগে আমি যে চর্চাগুলোর কথা বললাম, ওই চর্চার জায়গাটা রাজনীতিটা থাকলে কিন্তু এই সংকট হতো না। তার একটা বড় কারণ হচ্ছে, আমি মনে করি যে এখন দেখবেন একটা তো দৃষ্টিভঙ্গিগত পজিশন, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের কি বলে একজন বড় নেতা নেত্রী কেন্দ্রিক একটা প্রধান অবস্থান, সেটা যেমন রয়ে গেছে। আর একটা হচ্ছে এখন যারা রাজনীতি করছে, আপনি দেখবেন যে একটা দলের নেতা, এটা আমি সবাইকে বলছি না, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যে হয়তো একটা দলের লোকাল প্রেসিডেন্ট, সেক্রেটারি বা এরকমের আছে, তার বাইরেও তিনি মালিক সমিতির নেতা, কি বলে শ্রমিক সমিতির নেতা, অমুক নেতা তমুক নেতা অন্য জায়গায়। তার মানে রাজনীতির আগে যে চলটা ছিল বেশ কিছুদিন আগ পর্যন্ত, এই জায়গায় অনেকের ক্ষেত্রে ব্যত্যয়টা এখন ঘটে গেছে, অর্থাৎ রাজনীতির ওই জায়গাটা নাই। তা রাজনীতির ওই জায়গাটা যদি না থাকে, তখন স্বাভাবিক কারণেই যারা এই ধরনের শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, আদর্শটা যাদের কাছে প্রধান হয় না, তাদের দলের এই ব্যত্যয়গুলো থাকবেই বলে আমি দেখতে পাই, এবং সেটাই আছে। এবং উপর থেকে এই জিনিসগুলো এইভাবে দেখা হয়, এনিহাও জিতে আসতে হবে, কারণ ওইটা একটা ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখা হয়। জনগণের কল্যাণ নিশ্চয়ই ক্ষমতা থাকতে গেলে কিছু না কিছু করতে হয়, তার মধ্যে হয়তো মন্দের বলে তারা বাছাই করেন, কিন্তু প্রধান দেখেন কাকে দিলে, কিভাবে দিলে ওইদিকে বিজয়ও নিশ্চিত হবে, নিজেদের দলীয় পজিশনও থাকবে। সেই চিন্তাটা করে এই বাস্তবতার কারণে আসলে তৃণমূলের রাজনীতির যে ধরন হওয়ার দরকার, আমার বিবেচনায় সেই ধরনটা বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা করতে পারছি না। এইটা একটা সবচেয়ে আমার বিবেচনায় অন্যতম ট্র্যাজেডি হচ্ছে যে রাজনীতিতে ওই যে বললাম, কাগজে কলমে অধিকাংশ লোকের ইনভলভমেন্ট আপনি দেখবেন, দলের সদস্য অনেক পদধারী লোক,
কিন্তু প্রকৃতপক্ষে রাজনীতিকের সংখ্যাটা আপনি খুঁজে পাবেন না। এটাই একটা বড় গণতন্ত্র করবে কি গ্রাসরুট লেভেলে কিংবা তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের যে উত্তরণ থাকার কথা সেই প্রক্রিয়াটা কারা সম্পন্ন করবে? আমি মনে করি রাজনৈতিক দলগুলো। আপনি মনে করেন যে সাফিসিয়েন্টলি করতে পেরেছে? না, সেটা আমরা দেখছি না, মোটেই দেখছি না, সেটা দেখছি না। এবং এই যে ব্যত্যয় যে কারণে ঘটছে আমি বললাম এই কারণে দেখছি না। তাহলে আমরা যারা উপরে দায়িত্ব পালন করি বিভিন্ন রাজনৈতিক দলের, এই রাজনৈতিক দলগুলো যদি আমরা ওই জায়গাটাও থাকি, আমি আবার ইচ্ছা করেই আমি সংবিধানের কথা বলছি, আমরা স্থানীয় সরকার পরিষদের চিন্তাটা যদি করি এবং রাজনীতি যদি মানব কল্যাণের জায়গাটার কথা বলি, তাতে যদি আমি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলি, তুলে আনার চিন্তা করি, আমি খালি ক্ষমতাটা এবং ক্ষমতায় থেকে যেই যখন থাকবো আমার একটা প্রধান কারণ লুটপাটের জায়গাটা হবে। কারণ আপনি দেখেন যে স্থানীয় সরকার পরিষদে যারা বিভিন্ন সময় নির্বাচিত হন, আমাকে যদি বলেন ওই সময় তো তার ওই সরকার থেকে যে টাকা পায় তার বেশি তো তার আয়ের কথা না। কিন্তু দেখবেন অধিকাংশ জায়গায় আমরা কি দেখি, যে যখন ক্ষমতায় থাকে নিজেরও আয় বাড়ে, ওনাদের বিবিদেরও আয় বাড়ে। ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু এই জায়গাগুলো বাড়ে। তা আপনি ওই জায়গাটাকে যদি আপনি রাজনীতিকের হাতে দেওয়ার জায়গাটা করতে পারতেন এবং সে জনকল্যাণের কাজ করবে, অন্য জায়গাগুলো তার থাকবে না, তাহলে আপনি কিছু করতে পারতেন। এটা হচ্ছে পুরো রাজনীতিক যে দলগুলো দায়িত্ব পালনের আমরা আকাঙ্ক্ষা করছি তাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন সেই দৃষ্টিভঙ্গিটার উপরে নাই। এটাই হয়ে গেছে যে রাজনীতি আমি ক্ষমতা পালন করব, উপরই ক্ষমতায় থাকবো, ওই স্থানীয় সরকার পরিষদে আমি এনিহাও জিতায় রাখতে চাই, এই জন্যে যাতে উপরের ক্ষমতা কাঠামো ঠিক রাখে। আমি প্রসঙ্গক্রমে একটা না বলে পারছি না, এইখানে এস এম কামাল যতই অস্বীকার করুক না কেন, আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে। বিশেষ করে ধরেন উপজেলা নির্বাচন যেটা হয়ে গেল, আপনি দেখবেন বিজয়ের জন্যে এইখানে আমাদের দেশের যাদেরকে আমরা ৭১-এর যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করেছি, তাদের দল বিভিন্ন জায়গায় সরকারি দলের সাথে এমন কম্প্রোমাইজ করেছে যে ঠিক আছে তোমরা উপজেলা চেয়ারম্যান যেত, আমার ভাইস চেয়ারম্যানটা থাকুক। এবং স্থানীয় পর্যায়ে যে ক্ষমতার কেন্দ্রিকতার কারণে এই দেওয়া নেওয়া চলেছে এবং সেই জায়গাগুলো এখন বহল তবিয়াতে ওরাই কিন্তু ৭১-এর ঘাতকরা মানে ভালোভাবেই টিকে আছে এবং তারা তাদের রাজনীতি করছে। আমরা এরকমও জানি অনেক জায়গায় দেখা গেল এই অমুক রাজাকার ছিল, তাকে হয়তো স্থানীয় সরকার পরিষদে ওই জায়গায় মিটিংয়ে আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু সে বহল তবিয়াতেই বেতন ভাতা পেয়ে তার জামাতের রাজনীতিটা করে যাচ্ছে। কারণ রাজনীতিটা ক্ষমতাইটা প্রধানত এনিহাও জিতবে এবং আরেকজনকে বিট করব, জনগণের কল্যাণটা প্রধান, এই জন্য এই সবগুলো ঘটছে। হাবিবুর রহমান, আপনি বলেন যে সামনে জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে আপনাদের নানা রকম শর্ত আগেই বলেছি আছে, এর ভিতরে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নির্বাচনে আসবেই বলেছে, অন্যদিকে বলেছেন যে নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক। এ প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া আছে? এই প্রসঙ্গের আগের প্রশ্নের একটা উত্তর আমি দিতে চাই। যেমন এস এম কামাল হোসেন বললেন যে তৃণমূল পর্যায় থেকে আমাদের সব কিছু নির্ধারণ হয়। আমরা যখন নারায়ণগঞ্জে নির্বাচন দেখলাম, নারায়ণগঞ্জে সে নাহায়েত আইভির নাম ৩ নম্বরেও নাই, ১ থেকে ৩ পর্যন্ত সিরিয়াল ছিল, তারপরে আইভির নাম ছিল না। তো সেখানকে কেন্দ্র থেকে চাপাই দেওয়া হলো না। আর তৃণমূল সংজ্ঞাটা আপনাকে নির্ধারণ করতে হবে, তৃণমূল কাহাকে বলে, নেতামূল না তৃণমূল? তৃণমূল যদি বলেন তাহলে জনগণ, আর নেতামূল যদি বলেন তাহলে ইউনিয়ন কাউন্সিলের ইউনিয়ন কমিটির নেতাদের থেকে শুরু করতে হবে নেতামূল। তৃণমূল যে সমস্ত রাজনীতিবিদ বা নেতারা ক্রিয়াশীল থেকে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন ধরেন বাংলাদেশের কনটেক্সটে আপনাকে যদি আসতে হয়, যে কোনোভাবে হোক না কেন, আপনি নেতাদের মাধ্যমে যখনই আপনার ইউনিয়ন কাউন্সিলের আপনার চেয়ারম্যান সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, এমপি সিলেক্ট করবেন, প্রার্থী ৩, ৪, ৫ জন যখন থাকবে, তখন দেখা যাবে যে সংখ্যাগরিষ্ঠরা ওই সাথে নাই। একজন ভোট পেয়েছে বললাম 10টা, আর সব ভোট পেয়ে ৫-৭টা করে পেয়ে 9 জন ভোট পেলে 40টা। অর্থাৎ বাংলাদেশের জন্য আলাদা ডেমোক্রেসি আলাদা ডেমোক্রেসি না, এখানে করতে হবে যে তাহলে আগে 9 জন অংশগ্রহণ করুক, 9 জনের পরে তারপর যে 2 জন ফার্স্ট সেকেন্ড হবে তাদের মধ্যে তখন ভোট হবে, হলে বা তখন আপনার হয়তো 51% বা 55% হতে পারে। তার আগ পর্যন্ত আপনি এই চেষ্টা যখন আমি আমার ইস্যুতে আমি দেখেছি যে আওয়ামী লীগ ওই তৃণমূলের ভোট দিয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেছিল, সবগুলি ফেল করছিল, একটা বাদে সব ফেল করছে। তা ওই সবগুলি দেখেছে তার বিরুদ্ধে। এই জন্য এই জায়গাটা আগে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয়ত কথা, আপনার এবারে যে তৃণমূলের যে এটা জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রী ডেকেই বলে দিয়েছিলেন, যদিও সে পার্টির ওখানে সেক্রেটারি। তো এখানে কথা নেতা নির্বাচনের ক্ষেত্রে নেতার কিছু কোয়ালিটি দরকার আছে, আর ওই ভোটের করতে আসলে সে আমাদের দেশে আরও পরীক্ষা করে ওই জায়গায় এসে তারপরে আপনি দিলে তখন স্বচ্ছ হবে। আর রবীন্দ্রনাথ প্রিন্স যে কথাটাই বললেন, হ্যাঁ রাজনীতিবিদদের দেওয়া হচ্ছে, এই যে সিটি কর্পোরেশন নির্বাচন যারা করছে, যে কতবার তারা আমাদের বিএনপি পক্ষে দিচ্ছিল বা এলাকা আওয়ামী লীগের যাচ্ছিল, তারা কি রাজনীতিবিদ না? অবশ্যই রাজনীতি, ঢাকাতে হ্যাঁ ব্যতিক্রম হয়েছে, আনিসুল হক তত রাজনীতিবিদ না। বা আমাদের যে নমিনেশন দিয়েছিলাম
এবারও আওয়ামী লীগ যাকে উত্তরে নমিনেশন দিয়েছে সেটা রাজনীতিবিদ না, সেটা আলাদা কথা। কিন্তু তাছাড়া তো যারা ইউনিয়ন কাউন্সিল বা যারা তারা রাজনীতি করি, কিন্তু দু একটা ব্যতিক্রম থাকতেই পারে। এখন আমি আসি আপনাদের প্রশ্নের উত্তরে, যে প্রধানমন্ত্রী বলেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এই জন্য প্রার্থীদেরকে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তো এখন আমার কথা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, বিএনপি আসবেই। এখন আপনি যদি আমাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলেন, আমি যত বড় সাঁতারই হই না কেন, আমি সাঁতার কাটতে পারবো? হাঁটু পানির ভিতরে দিলে তো আমি ডুবে যাব। নদী বা সমুদ্রের কথা আলাদা। তো বিএনপিকে আজকে যে পর্যায়ে রাখা হয়েছে, সেই বিএনপিকে কিভাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করে বলতে পারেন যে বিএনপি নির্বাচনে আসবেই আর প্রতিদ্বন্দ্বিতামূলক হবে? গেল নির্বাচনে বিএনপি গেল, কী হবে? তাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে? সংসদ ভাঙতে হবে, মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হবে, তারপরে আপনি যদি নির্বাচন দেন সেই নির্বাচন হবে আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক। সংসদ বহাল থাকবে, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি আদর্শ বৈশিষ্ট্য কোথাও নাই সংসদ রেখে নির্বাচন করা। সংসদ বহাল রেখে আপনি নির্বাচন করেন, আপনার এমপি আছেন, আমি সাধারণ পাবলিক, আপনার ওখানে যে পুলিশ আপনার কথা শুনবে, এসপি আপনার কথা, ডিসি আপনার কথা শুনবে, আমার কথা শুনবে? আমাকে তো তাড়ায় বেড়াবে। আর আপনি ক্ষমতা থেকেই যাবেন, সংসদে থেকেই যাবেন, আর আমি মাঠে ভোট করতে যাবো, আমাকে ভোট করতে দেবে পুলিশ? এবং তারা তো জানবেই যে ভোটে জিতলেও ক্ষমতা এরা আছে, না জিতলে এরা ক্ষমতা আছে। তার কারণ সংসদ থেকে যে পদত্যাগ করে নাই, সংসদ বহাল আছে। নির্বাচন যদি প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে যদি বোঝাতে চান অংশগ্রহণমূলক নির্বাচন বা বিএনপিকে নিয়ে অংশগ্রহণ করতে চায়, তাহলে বেগম খালেদা জিয়াকে এই যে হয়রানি করা হচ্ছে, নির্মলা জামিন দেয় না, হাইকোর্ট জামিন দেয়, আবার সেই জামিন আপিল করে, দুদক আপিল করে, আবার সেই জামিন স্থগিত হয়, আজকে শুনানি, কালকে শুনানি, আজকের নির্দেশনা, কালকের নির্দেশনা, এই যে দিনের পর দিন যে তামাশা চলছে, বাংলাদেশের ইতিহাসে এই তামাশা আমরা দেখি নাই। আজকে বিএনপিকে নিয়ে নির্বাচন করাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে যেভাবে যে কারণে তাকে মামলা আজকে সাজা দেওয়া হয়েছে, এই মামলার সাজা পৃথিবীতে কোনদিন এই ধরনের মামলাকে কোনো সাজা দেয়নি কাউকে, হতে পারে না। টাকা আত্মসাৎ নাই, যার কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, আজকে সাজা দিয়ে দিল। তাহলে তার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাকে আপনি জেলে রাখবেন। আজকে শোনেন, এক একটা মানুষ তো এক একভাবে গড়ে ওঠে, এক একটা মানুষ এক একভাবে বেড়ে ওঠে, এক একটা মানুষ এক পরিস্থিতিতে চলতে ফিরতে অভ্যস্ত। আজকে 73 বছর বয়স্ক একজন মানুষ, আপনি স্বাধীনতার কথা বলেন, মুক্তির কথা বলেন, মুক্তির সরকারের পক্ষে কথা বলেন, মুক্তি একটা বীরত্ব উপাধিপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, তার স্ত্রী দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনী প্রধান, আলাদা কিছু না। আপনি তাকে আপনি জেলে রাখবেন, তাকে আপনি জেলে রাখবেন, বিএনপি নেতাকর্মীদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আপনি কারাগারে রাখবেন, আর আপনি বলুন যে অংশগ্রহণ নির্বাচন হবে, বিএনপি নির্বাচন আসবে। হ্যাঁ, বিএনপিকে যদি ভয় দেখেন, বিএনপির নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে নির্বাচন আসবে, বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন আসবে, এ কথা যদি কল্পনা করে থাকে, সে কথা সেই কল্পনায় থেকে যাবে। আরেকটি কথা আমি বলি, আওয়ামী লীগ যদি জিদ ধরেই থাকে যে তাদের অধীনেই এবার নির্বাচন করতে বাধ্য করব সব দলকে, সব দল এত পাগল হয় নাই। এই সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝেছে ভোট সেন্টারে বিরোধী দল যেতে পারে না। ইভিএমে 6টা কেন্দ্রে ভোট হয়েছে, সেদিন একজন টকশোতে বলতেছিল যে বিএনপির সাথে ডবল ভোট পেয়েছে আওয়ামী লীগ, এটা তো স্বচ্ছ পদ্ধতিতে হয়েছে। হ্যাঁ, স্বচ্ছ পদ্ধতিতে হয়েছে, সেখানে ভোটার আসতে হবে না, ভোটার তো আগেই নিষেধ করা হয় তোকে ভোট কেন্দ্রের জন্য না দেখি, ইভিএমের কাছে আসতে পারলে তো টিপটা দিবে, তাই তো ভোটটা ধানের শীষ পাবে। ও তো আসতেই পারে না, ও তো এখান হতে পারে না, ও তো ভোটের কেন্দ্রের আশপাশে আসতে পারে না। 2 থেকে আধা কিলোমিটার আগের থেকে বলে ভোটের কেন্দ্রের আশেপাশে তুই যাস না, 7 দিন আগের থেকে বাড়ি বাড়ি পুলিশ, ডিবি পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়। এইভাবে স্বচ্ছ। হাবিবুর রহমান, আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে গাজীপুর নির্বাচনে বলা হয়েছিল যে কিছু হলে সেখানে পরিণতি হবে ভয়াবহ, যিনি মুদ্দুল আহমেদ বলেছিলেন, কি ভয়াবহ পরিণতি আপনারা? ভয়াবহ কেমন জানেন? এই ভয়াবহ পরিণতি হল 86-এ। আজকে প্রধানমন্ত্রী কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কামাল ভালোভাবে জানেন, মুকসেদপুর, কাশিয়ানি, সেখানে 80% আওয়ামী লীগের। 2 সিটি আজকের প্রধানমন্ত্রী জিতছিলেন 86 নির্বাচনে। তারপরে যখন উপনির্বাচন হলো, একটা কাজী ফিরোজ রশিদ আর একটি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ চৌধুরী ভাই সরোজ চৌধুরী বেলা 11টার মধ্যেই ভোট কেটে নিয়ে ঘরে উঠেছিল, কিছুই করতে পারে নাই, কিছুই করা যায় না। এরশাদের সময় 86 নির্বাচন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। 48 ঘন্টা রেডিও টেলিভিশন বন্ধ রেখে, রেজাল্ট বন্ধ করে এরশাদের বিজয়, এরশাদ ছিনিয়ে নিয়েছে, আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। কিন্তু আপনার বলা হয়েছিল যে গাজীপুর থেকে আপনারা আন্দোলন শুরু করবেন এবং একটা ইঙ্গিত আন্দোলন শুরু করা, তাহলে এখন আবার বলছেন যে 3টি সিটি কর্পোরেশন নির্বাচন করে দেখতে চান, সরকারের মুখোমুখি করতে চান, আসলে আপনারা কি করতে চাইছেন? এটা আমি বলি, এটা আমরাও এরশাদের 9 বছর ক্ষমতা ছিল,
এর সাথে দল ছিল না, কিন্তু তখন তো আন্দোলন ছিল, মানুষ আন্দোলন ছিল, সম্পৃক্ত ছিল সেই সম্পৃক্ত ছিল আন্দোলনের সঙ্গে, কিন্তু আপনারা জনগণকে তো সম্পৃক্ত করতে পারছেন না। তারপরেও আমাদের 9 বছর লেগেছে, তারপরেও আমাদের 9 বছর লেগেছে সমস্ত দল মিলে। তো প্রশাসন যখন নিয়ন্ত্রণে থাকে কারোর, তখন সেখানে আপনার এরকম আন্দোলন একবার উঠবে, একবার নামবে, আবার মাঝামাঝি হবে। তবে বাংলাদেশ আজকে যে পর্যায়ে চলছে, আজকে এখান থেকে আমাদের সরকারের এখনও সদিচ্ছা মানে সৎপথে আসা দরকার, দেশের জনগণের মতামত সেন্টিমেন্ট বোঝা দরকার। আজকে সমস্ত প্রশাসন কিন্তু সরকারের পক্ষে সব কিছু, এবং তখন এফবিসিসি থেকে শুরু করে আপনার ধরেন শিল্পী, সাহিত্যিক, ফুটবলার বা শিক্ষক সমিতি, আপনার কৃষি বিদ্যালয়, ইঞ্জিনিয়ার, আপনারা কি করতে পারছেন? রাজপথের বিরোধী দল হিসেবে আপনি কি করতে পারছেন? সব থাকার পরে সরকার ভোটারদেরকে ভয় পাচ্ছে। তার কারণ তার আগেই নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর অন্যায়ভাবে, বেআইনিভাবে বিএনপির সদস্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আরেক জেলায় ছেড়ে দেওয়া হচ্ছে, সকালবেলা এজেন্টদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রাতের বেলা এজেন্টদের কত ভয় পায় এখন দেখেন। এই জন্য না, আমরা না, সরকার ভোটারদেরকে সাংঘাতিক ভয় পায়। একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের ভয় পায় কিনা সরকার? আমাদের ভয় পায়, জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদের সাথে, জনগণকে ভয় পায়, এর জন্য সুষ্ঠু ভোটটা দিতে চাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। এস এম কামাল হোসেন। ধন্যবাদ। হাবিব ভাই বেগম খালেদা জিয়া সম্পর্কে বললেন যে কোনো মিথ্যা মামলা দিয়ে তারা আটকায় রাখছে। এটি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনারা আটকায় রাখেন। উনি এতিমের টাকা আত্মসাৎ করছেন, এই কারণে এই মামলা দিয়েছেন হচ্ছে ওনার খালেদা জিয়ার সৃষ্টি ফখরুদ্দিন মঈনুদ্দিনরা। সেই এতিমের টাকার আত্মসাৎ করার কারণেই ওনার এবং ওনার ছেলেদের সাজা হয়েছে। কোর্ট রায় দিয়েছে, উনি জেলখানায় গিয়েছেন, বিএনপি আপিল করছে। এটা তো উচ্চ আদালতের ব্যাপার। এইখানে খালেদা জিয়ার তো শেখ হাসিনা ছাড়ার কোনো কায়দা নেই, আদালত না ছাড়লে। জননেত্রী শেখ হাসিনা কীভাবে ছাড়বে আদালত না ছাড়লে? কারণ খালেদা জিয়া চুরি করছে, তার জন্য রায় হয়েছে, এর জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী দায়ী না, দায়ী খালেদা জিয়া, রায় দিয়েছে আদালত। আর হাবিব ভাই বললেন জনগণরে ভয় পায়। খুলনাতে উৎসবমুখর পরিবেশের নির্বাচন, বুঝলাম যে বিএনপির ভোটাররা যায়নি, খালি মঞ্জু সাহেব 1,09,000 ভোট পাইল কোন জায়গাতে? গাজীপুরে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল না? তো ওগুলো কি জনগণ না? তারা কি মানুষ না? তারা তো মানুষ। তো মানুষ যায়নি, জনগণ যায়নি কিভাবে ভোট কেন্দ্রে? বিএনপির অপকর্মের কারণে, বিএনপির ব্যর্থতার কারণে, বিএনপি 5 বছরের দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, বিএনপি জঙ্গিবাদের সৃষ্টি করেছে, বিএনপি একই দিনে 63টি জেলায় 500 জায়গায় বোমা মেরেছে। এই যে গাজীপুরে আহসানুল্লাহ মাস্টার শুক্রবারের দিন বাড়ির সামনে তার কর্মীদের নিয়ে বৈঠক করছে, তাদের দুপুরবেলা হত্যা করছে। নমিনেশন দিছে কারে? হাসানুদ্দিন সরকার, যারা আহসানুল্লাহ মাস্টার খুনের সাথে যার পরিবারের লোক জড়িত। প্রফেসর মান্নান সাহেব বিএনপির লোক, মেয়র, এখনো মেয়র। উনি একদিনও বিএনপির প্রার্থীর পক্ষে একটা ভোট চাইছে কিনা? হাবিব ভাইরা বলুন, উনি ভোট কেন্দ্রে গেছে কিনা? গাজীপুরে বিএনপির নেতা হচ্ছে প্রফেসর মান্নান, উনি ভোট কেন্দ্রে জেনে ওনার লোকজন বিরোধিতা করছে। হাবিব ভাইরা তার দল ম্যানেজ করতে পারেনি। তাহলে ভোট কেন্দ্রে যদি বিএনপির লোক না যায়, প্রফেসর মান্নান যদি নিষেধ করে, তাহলে দায়িত্ব কি আওয়ামী লীগ নেবে? প্রফেসর মান্নানের লোক ভোট কেন্দ্রে যায়নি, যার ফলে বিএনপি এজেন্ট দিতে পারেনি। কোথাও বলতে পারে যে এজেন্ট বাইর করে দিছে? বিএনপির লোক কোথাও যে একটা বলতো যে আমি ভোটের লাইনে দাঁড়াইছি, আমার মাইরে বাইর করে দিছে? জনগণকে কি ভয় দেখাইছে? বুঝলাম যে বিএনপির নেতাদের ভয় দেখাইছে, জনগণকে, বিএনপির সমর্থকদের কি ভয় দেখাইছে? পুলিশ বাড়ি বাড়ি যায়, প্রশাসন বিএনপির অপকর্মের কারণে, যেমন বললাম যে আহসানুল্লাহ মাস্টারের হত্যা করছে, গাজীপুরের মানুষ দেখছে যে বিএনপি যখন ক্ষমতায় তখন আহসানুল্লাহ মাস্টার মারা যায়। এই যে খুলনাতে এই প্রিন্স সাক্ষী মানিকচন্দ্র সাহা 11টার সময় প্রেস ক্লাবের সামনে তার হত্যা করা হয়েছে। হুমায়ুন কবির বালু পত্রিকার অফিস, তার নিজের পত্রিকা অফিসের সামনে হত্যা করা হয়েছে। মঞ্জুরুল ইমাম খুলনা একজন অজাত শত্রু লোক, যার কোনো শত্রু নাই, তার বাড়ির সামনে তারে গুলি করে হত্যা করছে। তো খুলনা তো বিএনপির আমলে ছিল সন্ত্রাসের শহর,
সন্ত্রাসের জনপদ। গাজীপুর কি ছিল? সারা বাংলাদেশ ছিল সন্ত্রাসের জনপদ। সারা বাংলাদেশ ছিল, একটা স্লোগান ছিল যে খালেদা জিয়ার 2 গুণ লুটপাটার মানুষ কোন খালেদা জিয়া তারেক রহমান। তো মানুষ তো এই কাহিনী বলেনি। তারপরে হাবিব ভাইরা 2014 সালের 5 জনের নির্বাচনে ঠেকানোর নামে 28 জন লোককে হত্যা করছে পেট্রোল বোমা মেরে। 520টা শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তা 16 জনের মতো হত্যা, মানে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু কামাল হোসেন উনি বলতে চাচ্ছেন, হাবিবুর রহমান বলতে চাচ্ছেন যে খালেদা জিয়ার মুক্তি ছাড়া তার নির্বাচনে যাবে না, যদি বলা হয়েছে এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিএনপি নির্বাচন আসবেই, তাহলে এই সূত্রটা কি যেখানে তারা এই যে বিএনপি বলতেছে গাজীপুরের নির্বাচনের পর সিদ্ধান্ত নিল, তারপর আবার 3 সিটি কর্পোরেশনের নির্বাচনে গেছে, এরকম তারা আবার যাবে। বিএনপি তো চাচ্ছে কোন রকম একটা প্রশ্নবিদ্ধ তৈরি করতে নির্বাচন নিয়ে। বিএনপি কিন্তু নির্বাচনে জিতবে এই উদ্দেশ্যে নামে না তো, কারণ বিএনপির ওই জনসমর্থন নাই, কারণ তাদের অপকর্মতে এই দেশের জনগণ দেখছে। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাচ্ছে। আজকে যে বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশ, সেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ। গঙ্গা চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে, ফারাক্কা চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে। খালেদা জিয়া এয়ারপোর্টে নেমে, আপনি সাংবাদিক এয়ারপোর্টে নেমে বলছিল থুক্কু আমি ভুলে গেছি, এটা জাতীয় ইস্যু, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুলে গেছেন। শেখ হাসিনা সমুদ্র বিজয় শেখ হাসিনার আমলে আছে, দেশ খাদ্য সংসম্পন্ন শেখ হাসিনার আমলে আছে। আপনি বিদ্যুৎ ঘরে ঘরে গেছে, বিদ্যুতের দাবিতে হাবিব ভাই বলতে পারে চাঁপাই নবাবগঞ্জে 21 জন কৃষককে গুলি করে হত্যা করছিল, তারা তো বলেনি যে খালেদা জিয়ার পদত্যাগ চাই, তাদেরকে গুলি করে হত্যা করছিল কেন? এই সমস্ত কথাগুলো তো মানুষের মনে আছে। আবারও আসবে আপনার কাছে, আরেক সেকেন্ড একটু বলেন এই সমস্ত কথা। তারেক জিয়া, সময় পাবেন এরপরে। আজকে তারেক জিয়া, প্রফেসর মান্নান কি বলছে যে আমার টাকা থাকলে আমি নমিনেশন পাইতাম, আমার টাকা নাই তাই হাসানুদ্দিন সরকার নমিনেশন। তারেক জিয়া হয়তো নমিনেশন দিচ্ছে, তারেক জিয়া বাংলাদেশে হচ্ছে একটা আতঙ্ক, মনে করে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তারেক জিয়ারে মানুষ মনে করে যে এই দেশের সম্পদ লুট করে নিয়ে বিদেশে পাচার করছে, এটা তো পত্রপত্রিকা আসছে। তো মানুষ তো বিএনপির যারা নেত্রী, আমাদের দুঃখ লাগে যে বিএনপির মতো একটা সংগঠন একজন সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত, তার নির্দেশে বিএনপি চলছে, মানুষ তাহলে ভোট দেবে কি? কামাল হোসেন আবারও আসবে আপনার কাছে। রহিন হোসেন প্রিন্স, আপনি বলুন। আচ্ছা, আমি 2-3টা কথা বলি। প্রথমত হচ্ছে বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন এবং যে প্রক্রিয়া চলছে, নির্বাচনের প্রধান বাইপোলার যে রাজনীতির যে প্রক্রিয়া চলছে বিএনপি আওয়ামী লীগের, এই ক্ষেত্রে কিভাবে একটা অংশগ্রহণ বলতে গেলে সেই জায়গাতে যে আপনি বলেন। আমার ওই কথার আগে তার 2টা পয়েন্ট একটু বলে নেই যে এখানে রাজনীতির বহু কথা, আমরাও ইচ্ছা করলে আওয়ামী লীগের মানে বিএনপির আমলে কি হয়েছে, আওয়ামী লীগের এরকম আছে, এরকমের অজস্র কথা বলা যেতে পারে, সেটা একটা আছে। কিন্তু আপনার টপিক্সের জায়গাটা আছে, তৃণমূলের রাজনীতির কথা বলছেন। আমি ওই যে রাজনীতির যেটা ওইটা বলার আগে একটু তৃণমূলের ওই ধারাটা একটু বলি। অ্যাকচুয়ালি যদি বলেন, এখন যদি দেখেন, আমি আমার আগের পার্টির আলোচনার ধারাবাহিকতা বলছি, তৃণমূলে এখন কি ওই অর্থে রাজনীতির জায়গাটা কি আছে? করা যাচ্ছে? সবাই কি করতে পারছে? কথা বলতে পারছে? কথা বলে জনগণের ইনভলভমেন্ট করতে পারছে? ধরুন এক দল আওয়ামী লীগ, তার রাজনীতি, বিএনপির রাজনীতি, কমিউনিস্ট পার্টির রাজনীতি, তারা তাদের কথা বলে জনগণকে কাছে জনগণকে উদ্বুদ্ধ করে আনবে। আমাদের দল যতটুকু থাকুক, দেখুন আমাদের কিন্তু এই যে কি বলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী আছে কাস্তে মার্কার, তারা ওইখানের আমাদের দল লোকাল, তারা যেটাকে মনোনয়ন দিতে চাইছে আমরা তাকে করেছি। সিলেটে আমাদের বামদের প্রার্থী আছে, রাজশাহীতেও বামদের প্রার্থী আছে, স্থানীয়ভাবে এগুলো ঠিক করেছে। অর্থাৎ আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওই প্র্যাকটিস করছি এবং জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। এইখানে একটা সংকট আছে, আপনি যদি তৃণমূলের রাজনীতির কথা বলে রাখেন বলি, দেখুন একটা হচ্ছে মানুষের মধ্যে এখন যে ভোগবাদী প্রবণতা, আর একটা হচ্ছে অনেকদিন ধরে এটা চলছে, এটা একটা পজিটিভও, যে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বিরাট হিউজ অ্যামাউন্ট এখান থেকে বরাদ্দ হয় জাতীয়ভাবে, যেটা আমরা চাই, আরও বেশি চাই। ওইটার কারণে অনেক সময় ওইটাকে দলীয়করণ, রাজনীতিকরণের কারণে অনেক সময় তৃণমূলের জনগণ রাজনীতিতে যে আসবে এক এক দলে, সেইটাকে বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এরপরে জাতীয় রাজনীতি সংগঠনগুলো তো সেই পরিবেশটা সৃষ্টি করবে, কিন্তু সেটা করতে পারছে না। সেইটা এবার যদি আপনি জাতীয় রাজনীতির কথা বলেন, কথা একেবারে কাট সোজা কথা। এখানে এস.এম. কামাল হোসেন সরকারি দলের নেতা, তিনি নিশ্চয়ই এটা বলছেন, এ কথা তো আমরা শুনেই আসছি যে উৎসবমুখর পরিবেশ। আমরা তো উৎসবমুখর পরিবেশ, খুলনা গাজীপুরে কি দেখলাম? এক অংশের উৎসবমুখর পরিবেশ। অবশ্যই যারা ছিল দখলদারিত্ব কায়েম করে করছে তাদের উৎসবমুখর পরিবেশ, কিন্তু পুরো জনগণের উৎসবমুখর পরিবেশ হয়েছে এটা কেউ মনে করে না, ওই অঞ্চলেরও মানুষ করে না, জনগণ মনে করে না। এখন জাতীয় নির্বাচনের যে জায়গাটা, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আপনি কিন্তু ওই ধরনের কর্তৃত্ববাদী শাসনের আন্ডারে ওই একদলীয় উৎসবের আমেজটা আপনি দেখবেন, জনগণের উৎসবের আমেজ দেখবেন না। এখন আমি মনে করি সেই জায়গা থেকে যদি আসতে হয়, আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলোকে জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা বিধান করতে হবে, নাম্বার 1 কথা।
তার জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা এবং যেটা ভোট দিচ্ছে সেইটাই গণনায় যাতে আসে সেই ব্যবস্থা করতে হবে। সেইটার সাথে এখানেই আপনার কাছে আমি এবার আসবো একটু বিরতির পর, আমাদের নিতে হচ্ছে বিরতি। দর্শক, সময় হলে বিরতির, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান। আলোচনার বিষয় তৃণমূলের রাজনীতি এবং নির্বাচন। আলোচনা করবার জন্য আছেন ডক্টর এস.এম. কামাল হোসেন, রয়েছেন রুহিন হোসেন প্রিন্স এবং হাবিবুর রহমান হাবিব। রুহিন হোসেন প্রিন্স, আপনি যেখানে শেষ করেছিলেন যে দুটি দলের ভেতরে যে নির্বাচনের কথা বলছেন, আমি বললাম যে ফার্স্ট হচ্ছে যে নেক্সট নির্বাচনগুলো আছে, 1 নম্বর জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমি এই ব্যাখ্যায় যাই না, কারণ বহু আলোচনা হয়েছে এই গাজীপুর খুলনা নিয়ে, ব্যাখ্যা করে হয়েছে, আমি আর যাচ্ছি না। দ্বিতীয়ত যে কাজটা খুব জরুরি, সেটা আমি মনে করি যে আগামী যে নির্বাচনটা হবে, সংসদ রেখে নির্বাচন হতে পারে না। তৃতীয়ত হচ্ছে নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকবে তার ভূমিকা কী হবে এটা স্পষ্ট করতে হবে। যেটা সরকারি দল অনেক সময় বলে, ওইটাকে সাংবিধানিকভাবে স্পষ্ট করতে হবে যে রুটিন কাজের বাইরে করবে না। আর একটা সবচেয়ে অথর্বতার পরিচয় দিচ্ছে যেটা নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের সে যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। এবং নির্বাচন কমিশনের আন্ডারে থেকে যে দায়িত্ব পালন করার কথা প্রশাসনের, আজকে প্রশাসনের বিরুদ্ধে যে বিরাট অভিযোগ, প্রশাসন আমি পুলিশ প্রশাসন মিন করছি, যে সেই অভিযোগ থেকে তাদেরকে মুক্ত করার জন্যই ভূমিকা নিতে হবে, এটা দেখতে হবে। আজকে আমার কাছে মনে হয়, একটা বলি, যেই যে নানা ধরনের কথা বলে, তো আমার কাছে মনে হয় এমনকি পোলিং অফিসার যাদেরকে নিয়োগ করা হয় এবং প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত, এই যে দায়িত্বে থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জায়গায়, এখন এদের মধ্যে যদি ঘাড়ে ভূত থাকে, আপনি সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়বেন কাদেরকে দিয়ে? সুতরাং এই জায়গাটা নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে। আচরণবিধির যে জায়গাটা, আমাদের বামপন্থীদের কাছ থেকে সবচেয়ে বড় অভিযোগ, এই নির্বাচনে হয়তো একটা আচরণবিধি এই টাকা খরচ করবে বলা হচ্ছে, কিন্তু কোটি কোটি টাকার উৎসবে পরিণত হয়, কেনা জানে এইটা দেখভালের দায়িত্ব কেউ কোনোদিন পালন করে না। আপনি দেখবেন নির্বাচন কমিশন বলে নির্বাচন ঘোষণা হওয়ার পরে শুরু হবে। আমি আপনাকে বলি, নির্বাচন কমিশন আমার দলকে চিঠি দিয়েছে, সব দলকে চিঠি দিয়েছে যে 31শে জুলাইয়ের মধ্যে আমাদের আয় ব্যয়ের খরচের হিসাব নিকাশ সব দিতে হবে, আমরা রাজি আছি। তা নির্বাচন কমিশন একটা দলের প্রতি যে 365 দিন নজরদারিত্ব করছে, কিন্তু আচরণবিধি একজন প্রার্থী লঙ্ঘন করছে কিনা সেদিকে তো যায় না। কারণ গাজীপুরে আমরা জানি যে এইরকমও প্রার্থী আছে কয়েক বছর ধরে শত কোটি টাকার উৎসব তিনি করেছেন। তা শত কোটি টাকা খরচ যিনি করেন নির্বাচনে এসে, তিনি যদি আজকে নির্বাচনে বিজয়ী হন, তাহলে কেউ যদি বলে যে টাকার উপরে দাঁড়িয়ে বিজয় হয়েছে আর এইখানে তো যে নির্বাচনের তো ভালো নির্বাচন হয়নি, তাহলে আপনি কোথায় যাবেন? এমনকি আমি বলি, ভালো নির্বাচন না হলে দেখা গেল টাকার উপরে দাঁড়ায় কেউ জিতে যাচ্ছে। তাহলে এই যে আচরণবিধি যেগুলো করা হয়েছিল, এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনকে করতে হবে। তাহলেই কেবলমাত্র বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ধারা আমরা যেতে পারি। না হলে আমার শেষ কথা হচ্ছে যে আমরা অন্ততপক্ষে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সুষ্ঠু নির্বাচনের ধারায় দেশকে অগ্রসর করে নিয়ে যাচ্ছিলাম, তার যে বিরাট ব্যত্যয় ঘটছে, এই ব্যত্যয় যদি আরও চলতে থাকে, তাহলে নির্বাচনী গণতন্ত্র যেমন কি বলে প্রশ্নের সম্মুখীন শুধু না, হুমকির সম্মুখীন হবে। আমাদের এই গণতন্ত্রের ধারা কিন্তু বড় হুমকির মুখে পড়বে। আমি আশা করব যে ক্ষমতাসীনদের এ ব্যাপারে দায়িত্ব অনেক বেশি। রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করার তা আমরা করব। এইটা যদি না হয়, তাহলে আরেকবার আমাদের লড়াইতে নামতে হবে। এই ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্য পুনরায় কিন্তু আরেকবার লড়াইতে নামতে হবে। হাবিবুর রহমান হাবিব, আপনি বলুন। আমি বলছি, আমার প্রথম কথা, উনি বলেছে আরেকবার লড়াইয়ে নামতে হবে এবং আপনি বলছেন জনগণ আপনাদের সঙ্গে আছে, তাহলে কোন প্রক্রিয়া লড়াইয়ে নামবেন? কিংবা জনগণই লড়াই নামবে। তার ভোটাধিকার কতদিন না তাদের অধিকার বঞ্চিত করে রাখবে? একবার 2014 সালতে মানুষকে ভোট কেন্দ্রে দেওয়ার এমনি সুযোগই রাখে নাই। আবার এখন নির্বাচনগুলিতেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ থাকে না। একেবারে মানুষকে এত বিশ্রামে পাঠিয়ে দিয়েছে, এখন নিজেরা ভোট নিয়ে নেয়, মানুষের দরকার নেই ভোট কেন্দ্রে আসার কষ্ট করে। আর যে কথাটা বলা হচ্ছে যে মান্না, এই যে দুদক বলা হয়, এটা খুবই কষ্ট লাগে, আপত্তিকর। অবশ্যই একদিন এই দেশে প্রমাণ হবে যে বেগম খালেদা যে টাকা চুরি করে নেই, আত্মসাৎ করে নেই, একটা মামলা তাকে ফাঁদে ফেলা হয়েছে। এবং এটা দেশের মানুষকে আপনি ভোটের দেন, দেশের মানুষ বলে যে খালেদা জিয়াকে এই কারণে খালেদা জিয়াকে জেলে রাখা কোনোভাবেই সমীচীন না। যে দেশে প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা, প্রতিদিন শত শত কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ব্যাংকগুলি শেষ হয়ে গেছে, শেয়ার মার্কেট শেষ হয়ে গেছে, সমস্ত ক্ষেত্রে, সেখানে বেগম খালেদা জিয়া এই মামলার এই জেলখানায় রাখা, এবং যেভাবে রেখেছে, একটা জেলখানার 2.5 ফুট বাই 5 ফিট একটা বেডের ভেতরে জেলের যে খাটগুলি হয়, তার মধ্যে একটা এই ধরনের একটা মহিলাকে রাখার কারণে
এটা মানুষ কোনোভাবে গ্রহণ করেনি। আর এখানে যে কারণে বলা হচ্ছে যে গাজীপুরে মান্না সাহেব ভোট দিতে এসেছে, আর মান্না সাহেব ভোট দিতে আসলো কি না আসলো এটা বিএনপির নেতা কোনো দেখার বিষয় না। তাকে বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকার কারণে যত বড় নেতা প্রভাবশালী হোক না কেন, যদি বলে ভোট দিও না বিএনপিকে, সেই নেতার ওখান থেকে ফিরে যাওয়া মুশকিল আছে এই মুহূর্তে অন্তত। সেখানে মান্না সাহেব ভোট দিতে আসলেন কি না আসলেন তারপর উনি এসেছেন। এখানে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেন নাই। রবীন্দ্র হোসেন প্রিন্সের ওই কথার সাথে আমি একমত। হ্যাঁ, এক পক্ষের উৎসব হয়েছে, এখানে পিকনিক হয়েছে, এখানে আনন্দ উৎসব হয়েছে, সিলমারার উৎসব হয়েছে। খুলনা তো দেখলেন, এখানেও দেখলাম যখন প্রিজাইডিং অফিসার বলে বাবারে থান না অনেক তোলো, না না আমার টার্গেট তো পূরণ হয়নি এখনো, কারো 1200 কারো 1500 টার্গেট পূরণ করতে হচ্ছে, এটাকে ভোট বলে না। আর যে কথাটা বলা হচ্ছে যে গাজীপুর এবং খুলনায় যে বালু হত্যা থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, মন্দু ভাইয়ের কথা বলা হচ্ছে, মেয়র সাহেবের জনপ্রতির কথা বলা হচ্ছে, এই বালু হত্যা, মঞ্জুর ইমাম হত্যা, সব হত্যার পরে 2013 সালের নির্বাচনে কিন্তু বিএনপির প্রার্থী 60,000-এর উপর ভোটের ব্যবধান জিতেছে। এই আহসানুল মাস্টার হত্যাকাণ্ড অন্যায় একটা ঘটনা, আমি কোনোভাবে এটা সমর্থন করি না। তারপরেও এই গাজীপুরে কিন্তু লক্ষাধিক ভোটের ব্যবধান বিএনপি প্রার্থী জয়লাভ করেছিল, এটা ভুলে গেলে চলবে না। বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হচ্ছে, বিএনপি পেট্রোল বোমা মেরেছে, এটা করেছে সেটা করেছে, স্কুল পুড়িয়েছে, নির্বাচনের প্রিজাইডিং অফিসার পোলিং হত্যা করেছে। সব কিছুর পরেও আপনার 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পর যে উপজেলা নির্বাচন হলো, সেই নির্বাচনে দেশের মানুষ মনে করেছে এর জন্য দায়ী একা বিএনপি না, যে কারণে উপজেলা নির্বাচনের প্রথম 2 ধাপে ব্যাপকভাবে বিএনপির উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এটা তো সাক্ষী আপনারা। পরের 4 ধাপ ওটাকে নির্বাচন বল না, প্রথম ধাপেও আমাদের সুজানগরের ভোট 9টার ভিতরে নিয়ে গিয়েছিল। তো এই সমস্ত কথা বলে যেটা অতীতে মানুষ দেখার পরে ভোট দিয়েছে, তাকে আবার নতুন করে এখানে সামনে আনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর এই যে বলা যায় খাদ্যের সংসম্পন্ন, এই যে 99 লক্ষ টন এই বছরে খাদ্য আমদানি করা হয়েছে, 99 লক্ষ টন। তো কিসের খাদ্যের সংসম্পন্ন দেশ হলো, কিসের? আপনি দেখেন না, পত্রপত্রিকা আছে, এর হিসাব আপনাদের কাছে। আর এই যে যারা একটা কথা বলে তারেক রহমান সম্বন্ধে বলা হয়, ম্যাডাম সম্বন্ধে, তারেক রহমান বাংলাদেশে বলা হচ্ছে কি সাজাপ্রাপ্ত আসামি, আর আমরা সাজাপ্রাপ্ত আসামি তাকে মনে করলে তো সংক্ষেপে বলুন, শেষ করি। তারেক রহমান বাংলাদেশে যদি এয়ারপোর্টে তার আসার কোনো সুযোগ হয়, আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক জনগণ কোনো নেতাকে রিসিভ করতে যায় নাই। আজকেও তারেক রহমান নির্বাচনের সুযোগ দেন, যত কঠিন নির্বাচনের মধ্যে হোক না, তারেক রহমান 50টা আসনে নির্বাচন করার সুযোগ পেলে, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কিছু আসন বাদে, রংপুরে কিছু আসন বাদে আপনার দেন, যেখানে নিরপেক্ষভাবে একবার বিএনপি যেতে, একবার জাতীয় পার্টি যেতে, আওয়ামী লীগ যেতে, তারেক রহমান 50টা আসনে লন্ডন বসে থেকে জিতবে, আমি আপনাকে লিখে দিতে পারি। তারেক রহমানকে মানুষ ওই রকম অপছন্দ করে। আপনারা জেল দিবেন, কোথাও কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট টাকা পেলেন লিখেছে, একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করতেন, তারেক রহমানকে আপনি জেল দিলেন। এখানে যে অরফানেজ ট্রাস্টে দিতে তারেক রহমান জেল দিলেন। এটা তো আমাদের তো মানতে হবে, বুঝতে হবে যে তারেক রহমান প্রকৃতপক্ষে দোষী, আমরা তাকে দোষী বলি না। শেষ করে আমি যেটা বলি নির্বাচন কথা, এই যে প্রিন্সের এই কথার সাথে আমি একমত যে সংসদ বহাল রেখে নির্বাচন হতে পারে না, কোনোদিনও হতে পারে না, এবং সেই নির্বাচন নিরপেক্ষ হতে পারেন না। এবং নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তো বোঝেই না তার কি ক্ষমতা। এই যে খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশনে তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদেরকে দলে দলে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করার মধ্যে নির্বাচন কমিশন তার নিজস্বতা হারিয়েছে, এবং নির্বাচন তফসিল ঘোষণা করার পর তার যে সমস্ত আইন কানুনকে সে বেমালুম ভুলে গিয়েছে, এবং হাইকোর্টের নির্দেশনা অ্যারেস্ট করা যাবে না যাওয়ার পরেও গাজীপুর এবং খুলনাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আমরা আলোচনা শেষ দিকে আছি, হতে পারে না। এই নির্বাচন সুষ্ঠু হতে পারলে আমি বলবো আপনার এই 3 সিটি নির্বাচনের 7 দিন আগের থেকে ওখানে বেশ করে নির্বাচনের দিন পুলিশ থাকবে না, র্যাব থাকবে না, বিজেপি থাকবে না, আপনার ভোট সুষ্ঠু হবে। একটি প্রশ্ন, এরা যাই হলো বিএনপির নেতাগুলো তাড়াতে ধরতে, আপনার নির্বাচনের ভোট কেন্দ্র থেকে তুলে নিয়ে আসতে, অথবা যাবে না, আওয়ামী লীগ সোজা লাইন দিয়ে ভোট দেবে, বিএনপি সোজা লাইন দিয়ে ভোট দেবে, জনগণ তার। হাবিবুর রহমান, আপনি সংক্ষেপে বলবেন যে আপনাদের জাতীয় নির্বাচনের জন্য আপনারা কয়েকটা শর্ত আপনাদের আছে, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তি, সহায়ক সরকার এবং যেটি সংসদ ভেঙে দেওয়ার যে শর্ত, এগুলো যদি পূরণ না হয় আপনার নির্বাচনে যাবেন কিনা সংক্ষেপে বলবেন আপনি। এটা শর্ত সারা দেশ জাতি আওয়ামী লীগ ঘটনা বাদে ধরুন দেশেই শর্ত হলো, আপনারা যাবেন কিনা আপনারা সেই ক্ষেত্রে নির্বাচন? অবশ্যই আমরা বেগম খালেদা জিয়াকে নেই আমরা নির্বাচন যেতে চাই, এর বাইরে আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। কামাল হোসেন, আপনি বলুন, সংক্ষেপে বলুন আপনি। আপনারা সুনিশ্চিত তারা নির্বাচনে যাবে? রহিন হোসেন একটি কথা বলছে, 90-এর চেতনা নিয়ে যে গণতন্ত্রের লড়াই শুরু হয়েছিল বা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু হাবিব ভাইরা নষ্ট করছে।
আপনি জানেন মেয়র হানিফ সাহেবের নির্বাচনের 10 জন মানুষকে গুলি করে হত্যা করেছে, 10 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। এবং সাদেক হোসেন খোকা প্রথমবার নির্বাচনে করছে, পরের বার যে নির্বাচন হয়েছে বিনা ওইটা কিন্তু কোনো প্রার্থী দিতে পারেনি। আপনি নির্বাচনের যে কারচুপির কথা বলে বা নির্বাচন, এটা বিএনপি করছে। মাগুরার নির্বাচন, 15 ফেব্রুয়ারির নির্বাচন, মিরপুরের নির্বাচন, তেজগাঁর নির্বাচন, এইগুলো বিএনপি করছে। শেষ করতে হবে কামাল আর হোসেন, দুই আপনাকে হচ্ছে এসএম যে কামাল হোসেন। নির্বাচন সব জায়গায় উৎসবমুখর পরিবেশ হয়েছে। আমার বন্ধুরা বলছেন যে খুলনা এক পক্ষ, তাহলে 1,09,000 ভোট মঞ্জু সাহেব পালো কিভাবে? 1,09,000 মঞ্জু সাহেব এটা কি বুথে দিয়ে গেছে? 1,09,000 ভোট। সব জায়গায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। হাবিব ভাইরা অন্ধ মহায় ঘুরছে। একজন দুর্নীতিবাজ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের যার পত্রিকা আসছে যে দাউদ ইব্রাহিমের সাথে যার 3টে অ্যাকাউন্ট আছে, এটা বাংলাদেশের মানুষ জানে। তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে বাংলাদেশে যা করছে, হ্যাঁ, শেষ করতে হবে। যে দেশে হাবিব ভাইরা গণতন্ত্রের কথা বলে, যে দেশে প্রধানমন্ত্রী ছিল এবং বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় যারে হত্যা করার জন্য 21টা গ্রেনেড নিক্ষেপ করা হয়। আচ্ছা, আমি শেষ করতে হবে। আমি সময় দিতে পারছি না। আমি রুইন হোসেন প্রেসকে দিয়ে আমি শেষ করতে চাই। আমি মনে করি যে আজকে যে নির্বাচনের প্রশ্নটা যেহেতু সামনে, সেটা করতে হবে। আর এখন বাংলাদেশে কিন্তু দেখেন, কয়দিন আগে আমরা যে পরিস্থিতিটা দেখছি, এই ছাত্রদের উপরে হামলা মামলা, এটা বন্ধ করা এবং একটা নির্বাচনী পরিবেশ ফিরে আনা দরকার। কারণ এখানে বারবার আমরা 90-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করছি। সেইটা করতে গেলে আমার বক্তব্য হচ্ছে এই নির্বাচনী যে গণতন্ত্রের ধারা, এইটা যদি কোনোভাবে ব্যাহত হয়, সেটা আমাদের সমগ্র জাতির জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সবাইকে আলোচনা শোনার জন্য। আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুকে আলোচনা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি। নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।